স্বাগতম ডগস ফ্লাইটে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা গল্প যেটা শুনলে রাতের অন্ধকারে একা থাকতে ভয় পাবে। গল্পের নাম ভালোবাসা যখন অভিশাপ। লিখেছেন অয়ন কর্মকার। একটা মেয়ে শুধু ভালোবেসেছিল, প্রতিদান পায়নি, কিন্তু মরেও সে ছাড়েনি, কারণ ভালোবাসা কখনো মরে না। তাহলে শুরু করা যাক। সেই রাতের কথা আজও ভুলতে পারি না। গলায় যখন ঠান্ডা আঙুলগুলো চেপে বসেছিল, আমি বুঝেছিলাম এটা কোনো স্বপ্ন নয়, সোহিনী ফিরে এসেছে। আমার নাম সায়ন, বয়স 25, কৃষ্ণনগরে থাকি মা বাবার সাথে। ছোটবেলায় আমাদের গ্রাম ছিল করিমপুরে, সেখানেই বেড়ে ওঠা। 3 বছর আগে শহরে চলে এসেছি, নতুন জীবন শুরু করেছি, কিন্তু কিছু স্মৃতি পিছু ছাড়ে না। সোহিনীর কথা বলতে গেলে গলার কাছে কেমন একটা চাপ অনুভব করি। সে ছিল আমার ছোটবেলার বান্ধবী। পাড়ার অন্য ছেলেমেয়েদের মতোই তার অবাধ আনাগোনা ছিল আমাদের বাড়িতে। খেলতাম, দৌড়তাম, কত গল্প করতাম, কিন্তু সোহিনীর চোখের কোণে সবসময় একটা আলাদা কিছু ছিল, এক গভীরতা যা আমি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যেতাম। তার চাহনিতে যে আকাঙ্ক্ষা লুকিয়ে থাকত তা আমি দেখতে পেতাম, কিন্তু চোখ ফিরিয়ে নিতাম। সে আমাকে ভালোবাসত, লুকিয়ে নয়, প্রকাশ্যে। তার প্রতিটি আচরণে, প্রতিটি কথায় সেই ভালোবাসা স্পষ্ট ছিল। আমি সেটা বুঝতাম, কিন্তু কখনোই সাড়া দিতাম না, কারণ আমার কাছে সে শুধু একজন বান্ধবী ছিল। এর বেশি কিছু ভাবার অবকাশ পেতাম না। আমি তাকে শুধুমাত্র বন্ধু হিসেবেই দেখতাম, আর এই সরল সত্যটা তাকে বোঝানোর কোনো ভাষা খুঁজে পেতাম না। একদিন হঠাৎ খবরটা কানে এলো, সে আমার কলেজেই ভর্তি হয়েছে। শুনে অবাক হয়েছিলাম, কিছুটা অস্বস্তিও লেগেছিল। বাবা সেদিন রাতের খাবার টেবিলে বললেন, সোহিনী তোর কলেজেই ভর্তি হয়েছে, ওকে প্রতিদিন সঙ্গে নিয়ে যাবি আর নিয়ে আসবি। আমার পেটের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বিরক্তি চেপে বললাম, বাবা আমি কি ওর ড্রাইভার নাকি? বাবা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। কি বলছিস এসব? ও তো ছোটবেলা থেকে আমাদের বাড়ির মেয়ে, তোর সাথে থাকলে ওর সুবিধা হবে। একা একা যাতায়াত করবে নাকি? আমি আর কথা বাড়াতে পারিনি। বাবার কথা ফেলা আমার পক্ষে সম্ভব ছিল না। পরের দিন থেকে সোহিনী আমার নিত্য সঙ্গী হল কলেজের পথে। কলেজে বন্ধুরা ঠাট্টা করত, আমাকে দেখলেই হাসত। অর্ণব আমার সবচেয়ে কাছের বন্ধু। একদিন ক্লাসের ফাঁকে আমার কাঁধে হাত রাখল। কিরে সায়ন, ব্যাপার কি? সোহিনী তো তোর পিছু ছাড়ে না দেখছি। তার চোখে দুষ্টুমি। আমি কাঁধ ঝাড়া দিয়ে বললাম, আরে ধুর বাবা, বাবা বলেছে ওকে নিয়ে যেতে, ওর কলেজ যাওয়ার অসুবিধে হয়। অর্ণব হাসল। হাহা, কি কর্তব্যপরায়ণ ছেলে! কিন্তু ওর চোখগুলো দেখেছিস? মনে হয় যেন তোর জন্য কাব্য লিখছে। আমি প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলাম। তোর কি খবর? প্রিয়াঙ্কাকে প্রপোজ করেছিস? অর্ণব মাথা নাড়ল। বাদ দে ও সব। শোন, সোহিনীকে আমার কিন্তু দারুণ লাগে, কি মিষ্টি দেখতে। যদি ওকে একটু লাইন দিতে পারতিস। তার চোখে এক অন্য রকম চাওয়া। আমি অবাক হয়ে অর্ণবের দিকে তাকালাম। তুই সোহিনীকে ভালোবাসিস? অর্ণব মাথা চুলকে হাসল। ভালোবাসা না হোক, ভালো তো লাগেই। তোর সাথে যখন কথা বলে তখন ওর চোখে যে দ্যুতি দেখি, সেদিকেই তো আমি ফিদা। আমি কিছু বললাম না। সোহিনী অর্ণবের প্রেমে পড়ল না। তার চোখ সবসময় আমার দিকেই নিবদ্ধ থাকত। অর্ণব কত চেষ্টা করত ওর সাথে কথা বলতে, ওর পাশে বসতে, কিন্তু সোহিনী তাকে পাত্তা দিত না। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নীরব দৃষ্টি যেন আমার দিকেই ধাবিত হতো। সেদিনটার কথা মনে পড়লে আজও লজ্জায় কুঁকড়ে যাই।
প্রতিটি শব্দ, প্রতিটি মুহূর্ত যেন স্পষ্ট হয়ে আছে মস্তিষ্কের কোষে। কলেজের করিডোরে সেদিন দুপুরে ক্লাস শেষে আমরা বেরিয়ে আসছিলাম, বন্ধুদের সাথে হাসাহাসি করছিলাম। হঠাৎ সোহিনী এসে দাঁড়ালো আমার সামনে। তার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো ছলছল করছিল। তার হাতে একটা গোলাপ, পাপড়িগুলো কাঁপছিল মৃদু বাতাসে। কাঁপা কাঁপা গলায় সে বলল, আমি আমি কিছু বললাম না। সায়ন, আমি আমি তোকে ভালোবাসি। তার কণ্ঠস্বরে এতটুকু দ্বিধা ছিল না, কেবল এক গভীর আকুতি। আমার বন্ধুরা চুপ করে গেল। করিডোরের কোলাহল থমকে গেল যেন। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। সবার সামনে এভাবে? আমার রাগ হলো, অসহায় লাগছিল। আমি সেদিন কি বলেছিলাম? সরাসরি প্রত্যাখ্যান নয়, তার চেয়েও খারাপ কিছু। আমার ঠোঁট দুটো আপনা আপনি নড়ে উঠল, যেন অন্য কেউ কথা বলছে আমার ভেতর থেকে। সোহিনী, তুই ভুল মানুষকে ভালোবেসেছিস। আমার গলাটা ছিল ঠান্ডা, পাথরের মতো কঠিন। আমি ওর দিকে এক পলকও তাকালাম না। সোহিনীর চোখ দুটো জলে ভরে গেল। টলটলে জলের ধারা তার গাল বেয়ে নেমে এলো। সে কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে গোলাপটা শক্ত করে ধরে রাখল। তারপর কিছু না বলে ঘুরে চলে গেল। তার কাঁধ দুটো কাঁপছিল। করিডোরে নেমে আসা নীরবতা যেন আমার কানের পর্দায় বাজছিল। বাড়ি ফেরার পর মা বললেন, সোহিনী এসেছিল, খুব কাঁদছিল। তার গলায় উদ্বেগ। আমি নির্বিকার ভঙ্গিতে বললাম, জানি না কেন, জেনেও না জানার ভান করলাম। আমার ভেতরটা তখনও উত্তাল, অনুশোচনা আর অস্বস্তিতে ভরেছিল। রাতে ফোন করলাম একবার, রিং হয়ে গেল, ধরল না। তারপর দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, 2 মাস। সোহিনীকে আর দেখিনি। কলেজে আসতো কিনা তাও জানতাম না। বন্ধুদের কাছে খোঁজ নিতেও কেমন সংকোচ হতো। ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে, সময় সব ভুলিয়ে দেবে। সেদিন সন্ধেবেলা ফোনটা এলো, সোহিনীর কাকার নম্বর। কাকা সচরাচর ফোন করেন না। আমার বুকের ভেতরটা আচমকা ধক করে উঠল। আমি ফোন ধরতেই কাকার ভারী গলাটা ভেসে এলো। সায়ন, সোহিনী আর নেই। তার গলায় এক অব্যক্ত যন্ত্রণা। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। মা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। আমার ফ্যাকাশে মুখ দেখে তার চোখ দুটো বড় হয়ে গেল। মা বললেন, কি হয়েছে সায়ন? কে ফোন করেছিল? আমি কিছু বলতে পারলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। মা ফোনটা তুলে নিলেন। কাকার কথা শুনে তার হাত থেকে ফোনটা পড়ে গেল। তিনি চিৎকার করে উঠলেন। সোহিনী, আমার সোহিনী। তারপর জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন। আমি পাথরের মতো বসে রইলাম। আমার কানে শুধু একটাই কথাই বাজছিল, সোহিনী আর নেই। মাথার ভেতরে শুধু একটাই কথা ঘুরছিল, আমার জন্য। আমার বলা সেই কটা কথা, আমার প্রত্যাখ্যান, আমার নির্লিপ্ততা। সোহিনী গলায় দড়ি দিয়েছিল। সেই রাতেই বাস ধরলাম করিমপুরের উদ্দেশ্যে। গ্রামের বাড়ি বহুদিন বন্ধ। শহরে আসার পর আর ফেরা হয়নি। রাত গভীর, বাসের ভেতরে সবাই ঘুমিয়ে পড়েছে। আমার চোখে ঘুম নেই, শুধু সোহিনীর মুখটা ভেসে উঠছে বারবার। সেই হাসি ভরা মুখ, সেই ছলছল চোখ, সেই গোলাপ হাতে দাঁড়িয়ে থাকা মেয়েটা। ভোরবেলায় করিমপুর পৌঁছালাম। গ্রামের রাস্তাঘাট শুনশান। কাকাদের বাড়ি হয়ে নিজের বাড়িতে এলাম। তালা খুলে ভেতরে ঢুকতেই ধুলো আর মাকড়সার জালের সাম্রাজ্য। সব যেন থমকে আছে, সময়ের সাথে তাল মিলিয়ে এগোয়নি। খাটের এক কোণ পরিষ্কার করে শুয়ে পড়লাম। শরীরটা ক্লান্ত, কিন্তু মনটা অস্থির। মাঝরাতে ঘুম ভাঙল।
নুপুরের শব্দ। বন্ধ ঘরে মাঝরাতে নুপুরের শব্দ, টিং টিং টিং। শব্দটা খুব হালকা, যেন দূর থেকে ভেসে আসছে। আমি পাশ ফিরলাম, পাত্তা না দিয়ে শুয়ে রইলাম। হয়তো মনের ভুল। কিছুক্ষণ পর আবার, এবার শব্দটা আরো পরিষ্কার। পায়ের ঘুঙুরের মিষ্টি আওয়াজ, যেন কেউ খুব সাবধানে হেঁটে চলেছে। আমার বুকটা ধুকপুক করে উঠল। আমি বিছানা ছেড়ে উঠলাম। ঘরে তো আমি একা। ছাদে গেলাম সিগারেট খেতে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। রাতের বাতাস হিম শীতল। হাঁটতে হাঁটতে বুঝলাম শব্দটা আসছে নিচ থেকে, আমার ঘরের নিচ থেকে। কিন্তু নিচে তো কেউ নেই, আমি একা এসেছি। সিগারেট শেষ করে আবার শুলাম। ঘড়িতে তখন রাত ৩:১০। আমার শরীর কাঁপছিল। কম্বলটা ভালো করে জড়িয়ে নিলাম। হঠাৎ গলায় একটা চাপ, প্রচণ্ড ভয়ঙ্কর চাপ, যেন কেউ ২ হাতে গলা টিপে ধরেছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। চোখ খুলতেই থমকে গেলাম। সোহিনী। কিন্তু এ কোন সোহিনী? যে চোখ দিয়ে একদিন আমাকে দেখত, সেই চোখ নেই। তার চোখ দুটো যেন গভীর খাদ, যেখানে কোনো আলো পৌঁছায় না। মুখটা কালো, পোড়া, গলার চামড়া ঝুলে পড়ছে, যেন পচে গেছে। ঠোঁট দুটো নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই, শুধু একটা অব্যক্ত যন্ত্রণা। আমি কথা বলতে পারছিলাম না, নিঃশ্বাস নিতে পারছিলাম না। হাত পা ছোঁড়ার চেষ্টা করলাম, কিন্তু আমার শরীর অসাড় হয়ে গিয়েছিল। হাতের কাছে যা ছিল, বালিশ, জলের গ্লাস ছুঁড়ে মারতে লাগলাম। ফাঁকা ঘরে আওয়াজ হলো, ধড়াম, ঝনঝন। তারপর হঠাৎ সে সরে গেল। তার হাতের চাপ আলগা হতেই আমি মেঝেতে পড়ে গেলাম। হাঁপাচ্ছিলাম। কাশতে কাশতে উঠে জল খেতে গেলাম। আমার গলা তখনও চিন চিন করছিল। ঠিক তখনই ঘাড়ের পেছনে ঠান্ডা একটা স্পর্শ, বরফের মতো শীতল। আমার লোম কূপ দাঁড়িয়ে গেল। কানের কাছে ফিস ফিস করে উঠল গলা। একটু ভালোবেসেছিলাম রে, আর তো কিছু চাইনি। আমার চোখ ভিজে গেল। ফিরে তাকানোর সাহস হলো না। আমি জানি পেছনে কি আছে। তার পোড়া মুখ, শূন্য চোখ। আমি কম্পিত স্বরে বললাম, সোহিনী, আমি তোকে বান্ধবীর চেয়ে বেশি দেখতে পারিনি, কিন্তু তুই এটা করবি আমি স্বপ্নেও ভাবিনি। আমার গলা ধরে আসছিল। সেই মুহূর্তে সব কিছু পাল্টে গেল। সোহিনীর শান্ত, করুণ স্বর যেন এক মুহূর্তে হিংস্র রূপ নিল। তার উপস্থিতি যেন ঘরে এক শীতল ঝড় তুলল। সোহিনী সামনে এলো তীরের বেগে। তার শরীর থেকে এক তীব্র হিম শীতল বাতাস আমার গায়ে এসে লাগল। আমার গলা ধরে শূন্যে তুলল। তার শক্তি যেন অসীম। আমার পা দুটো শূন্যে ঝুলছে। নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করছিলাম, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। তার হাতের চাপে আমার গলা ভেঙে যাচ্ছিল যেন। তারপর ধারাম করে মূল দরজা খুলে গেল। এক ঝলক ঠান্ডা বাতাস হুড়মুড় করে ঘরে ঢুকল। একজন লোক ঢুকলেন, হাতে রুদ্রাক্ষের মালা, গলায় মন্ত্র। তার পেছনে রাখাল কাকা। কাকাকে দেখে আমার চোখে এক ঝলক আশার আলো খেলে গেল। তান্ত্রিক মশাই কোনো কথা না বলে আমার গায়ে কিছু একটা ছিটিয়ে দিলেন। সাথে সাথে সোহিনীর গ্রিপ আলগা হলো। আমি মেঝেতে পড়ে গেলাম। আমার গলা তখনও জ্বলছে। সোহিনী চিৎকার করল। তার কণ্ঠস্বর যেন গোটা বাড়ি কাঁপিয়ে তুলল। কাঁদল, আর্তনাদ করল। তার পোড়া মুখটা বিকৃত হয়ে গেল। শূন্য চোখ দুটো থেকে যেন আগুনের শিখা বেরোচ্ছিল। কিন্তু তান্ত্রিক থামলেন না। তিনি মন্ত্র পড়তে লাগলেন। তার হাতের রুদ্রাক্ষের মালা দ্রুত ঘুরছিল। ঘরের বাতাস ভারী হয়ে উঠল।
সোহিনী যেন অদৃশ্য এক শক্তির সাথে যুদ্ধ করছিল। মিনিট 10 পর তার চিৎকার ধীরে ধীরে কমে এলো। তান্ত্রিক মন্ত্র পড়া থামিয়ে সোহিনীকে একটা ছোট কাঁচের বোতলে বন্দি করে আমার হাতে দিলেন। বোতলের ভেতরে এক ঝলক কালো ধোঁয়া দেখা গেল। তারপর সব শান্ত। রাখাল কাকা আমার পাশে এসে বসলেন। তার চোখে উদ্বেগ। এ তোর বাবা বলেছিল আসবি। আমি তোকে দেখতে আসছিলাম। বাইরে থেকেই ধস্তাধস্তির আওয়াজ পেলাম। দেরি না করে তান্ত্রিককে ডেকে আনলাম। কাকা হাঁপাচ্ছিলেন। আমি তখনও কাঁপছিলাম। কাকা আমার কাঁধে হাত রাখলেন। ওই মেয়েটা তোকে অনেক ভালোবাসতো বাবা। একটা কাজ কর, গঙ্গায় পিণ্ড দিয়ে ওকে মুক্তি দে। তার গলায় এক ধরনের কোমলতা। পরের দিন ভোরে গঙ্গার ঘাটে গেলাম। ভোরের আলো সবেমাত্র ফুটছে। চারিদিকে এক পবিত্র নীরবতা। নদীর জল শান্ত, ধীর লয়ে বয়ে চলেছে। নিজের হাতে সোহিনীর জন্য পিণ্ড দিলাম। হাতে ধরা কাঁচের বোতলটা গঙ্গার বুকে ভাসিয়ে দিলাম। বোতলটা মৃদু ঢেউয়ের সাথে তাল মিলিয়ে ভেসে গেল, ধীরে ধীরে দূরে, আরও দূরে। তারপর থেকে সোহিনী আর আসেনি। সেই রাতের ভয়াবহতা, সেই পোড়া মুখ, সেই ঠান্ডা স্পর্শ সব আমার স্মৃতিতে অম্লীন। আজ আমি বিবাহিত, ঘরে সন্তান আছে, সংসার আছে, সুখও আছে। কিন্তু রাতের অন্ধকারে মাঝে মাঝে মনে হয় সেই কাঁদো কাঁদো গলাটা এখনো কানে ভাসছে। একটু ভালোবেসেছিলাম রে, আর তো কিছু চাইনি। সোহিনী, তুই যেখানেই থাকিস ভালো থাকিস। তোর সাথে যা করেছিলাম সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি সারা জীবন ধরে করে চলেছি। এখানেই শেষ হলো আজকের গল্প, ভালোবাসা যখন অভিশাপ। সোহিনী চলে গেছে, কিন্তু সেই কথাটা আজও বাতাসে ভাসে। একটু ভালোবেসেছিলাম রে, আর তো কিছু চাইনি। গল্পটা যদি তোমার মনে দাগ ফেলে থাকে, তাহলে ডগস ফ্লাইটকে এখনই সাবস্ক্রাইব করো। প্রতিটা গল্প তোমার জন্যই বলা। সবাইকে আমার প্রণাম। আজকের গল্পে যারা কণ্ঠ দিয়েছেন: সায়ন, ইন্দ্রজিৎ, সোহিনী, অঙ্কিতা, অর্ণব, প্রীতম, রাখাল কাকা, নীল, তান্ত্রিক, অক্ষয়, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের গল্পে। ততক্ষণ ভালো থেকো।